আপনি তো লোক সংস্কৃতি লোকগান নিয়ে গবেষণা করছেন, সেটা সংগ্রাহকের ব্যাপারেও কাজ করছেন, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে গান নিয়ে নানা বিতর্ক। সে বলছে এই গানের কপিরাইট আমার, অন্য বলতেছে ওই গানের কপিরাইট আমার, আবার কিছু লোকগান নিয়েও দেখা যাচ্ছে কপিরাইট ঝামেলা। লোকগানকেও সে ব্যক্তি গান হিসেবে অনেকে কপিরাইটের দাবি করছে। তো এই বর্তমান সময়ে যে গানগুলো নিয়ে বিতর্ক, আপনারা যেহেতু গবেষক এবং গান সংগ্রাহক বা গবেষণা করছেন, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। সব গান নিয়ে তো বিতর্ক নেই, কিছু কিছু লোকগান বা বাউল গান নিয়ে বিতর্ক আছে। তো যেহেতু আমি সেক্টরে কাজ করছি, তো আমি দেখেছি এমনও গান আছে যে একজনের গান আরেকজনের নামে দাবি করছেন, আবার অনুমতি ছাড়া সিনেমায় ব্যবহার করছেন, সেখানে গীতিকারের নাম নেই। আবার একটি গানের মুখ ঠিক রেখে প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা ঠিক রেখে শেষের অন্তরায় গিয়ে অন্যজন নিজের ভনিতা দিয়ে সেভাবেও নিজের মালিকানা বলে একটি গানকে দাবি করছেন, এটা অবশ্যই অন্যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে কপিরাইট আইন থাকলেও এটা মানা উচিত, অনেকেই মানছেন না। আর শিল্পী, গবেষক, সংগ্রাহক, সিনেমার পরিচালক, সঙ্গীত পরিচালক যারা আছেন, প্রত্যেককে সচেতন হতে হবে। এখানে একজনের দায়বদ্ধতা না, আমরা সবাই যেহেতু জড়িত একটা গানের সঙ্গে, আমরা সবাই যদি সচেতন হই তাহলে এর থেকে অবসান সম্ভব। আর কপিরাইট আইন মানতে হবে। বর্তমান প্রজন্ম প্রযুক্তি নির্ভর, আমরা কিন্তু এখন আগের মতো বলতে পারি না যে আমরা জানি না এটা কার গান কিনে। আমরা কিন্তু একটু যদি রিসার্চ করি বা কারো কাছে সাহায্য নেই, তাহলে কিন্তু বের হয়ে যায় যে আসলেই গানটা কার, আসলে এটা গীতিকার কে। তারপরেও কিন্তু আমরা সেটা না করে নিজের মতো করে চালাচ্ছি। এই ব্যাপারে আপনি কি বলতে চান? একটা সময় ছিল আমরা জানতে পারতাম না, ঢাকায় বসে থেকে এই গানটা কার জানতে পারতাম না, তখন আমরা কি করতাম, সংগ্রহ বলে গাইতাম। কিন্তু প্রযুক্তি আমাদেরকে এতটাই বিশ্ব হাতের মুঠোয় এনে দিয়েছে যে আমরা ঘরে বসে থেকে সারা বিশ্বের খবর নিচ্ছি। তো একটি গান কার, গানটি কে সুর করেছেন, এটি জানা এখন আমাদের জন্য খুবই সহজ, জাস্ট একটু আমাদের মানসিকতার ব্যাপার। তো একজন গীতিকার যদি বেঁচে না থাকেন, তার গান গাচ্ছি, তার স্বজনরা আছে, আমরা যোগাযোগ করলে সেটাও জানতে পারছি। এবং স্বজন যদি না থাকে, এই বিষয়ে যারা গবেষণা করছেন, এই বিষয়ে যারা জ্ঞান রাখেন, তাদের কাছে জানলেও আমরা কিন্তু তথ্য পেয়ে যাচ্ছি। তাহলে আমাদেরকে এখন থেকে যদি আমরা চিন্তা করি, আমরা এখন থেকে সচেতন হব। আমরা যেগুলো সংগ্রহ বলে গাইতাম, আমরা এখন গীতিকারের নাম পেয়েছি, গীতিকারের নাম উল্লেখ করি, এটা কিন্তু করা যেতে পারে। তারপরে একটি গান যখন রেকর্ড হচ্ছে অ্যালবামে, সেখানে রাখা যেতে পারে গীতিকারের নাম। শিল্পী মঞ্চে গাওয়ার সময় বলতে পারেন গীতিকারের নাম। আবার যখন সিনেমায় হচ্ছে, গানটি ব্যবহার করা হচ্ছে, তখন একটা অনুমতির ব্যাপার আছে। এই যে অনুমতি না নিয়ে গীতিকারের গানগুলো আমরা করে ফেলছি, এটা তো অবশ্যই অন্যায়, এটি ঠিক নয়। আর গীতিকার বেঁচে না থাকলে কি করা, সেক্ষেত্রে আমি বলবো গীতিকার বেঁচে নেই, স্বজনরা আছেন, তারাও কেউ নেই বা তাদেরকে পাওয়া যাচ্ছে না, যারা এই বিষয়ে কাজ করছেন, তাদের একটা লিখিত চুক্তিপত্রের মাধ্যমে গানগুলো ব্যবহার করা উচিত আমি মনে করছি। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা চিন্তা চেতনার জায়গা থেকে এখন আমরা মনে হয় সেরকম হতে পারিনি যে আমরা একটা কৃতজ্ঞতা বোধ, যারা এত কষ্ট করে একটি গান লিখেছেন তাদের সন্তানের মতো। তো কোনো সন্তানে আমরা কেউই কিন্তু পিতা ছাড়া নয়, আমাদের প্রত্যেকের পিতৃ পরিচয় আছে, একটি গানেরও পরিচয় আছে, গানটি কার রচিত, এটি বলতে আমরা লজ্জা পাই। কিন্তু একটি গান গেয়ে আমরা জনপ্রিয়তা অর্জন করছি, অর্থ উপার্জন করছি, খ্যাতি অর্জন করছি। তো আমাদের সর্বপ্রথম দায়বদ্ধতা হচ্ছে যে কার গান, কার সুর, এটা জেনে সঠিক বাণী, সঠিক সুরে গান গাওয়া উচিত। আমিও যেমনটা বলছিলাম যে আমরা প্রযুক্তির এখন হাতের মুঠোয়, আপনিও বলছিলেন প্রযুক্তি হাতের মুঠোয়, আমরা ইচ্ছা করলে জানতে পারি। তো সেখানেও কিছু দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার থাকে। আমরা যদি উইকিপিডিয়াতে দেখি বা কোনো গবেষকের বইতেও দেখি, দেখা যাচ্ছে যে কোনো গবেষক দাবি করছে এটা ওর গান, অন্য কোনো গবেষক দাবি করছে এটা অন্য আরেকজনের গান। আবার উইকিপিডিয়াতেও দেখা যাচ্ছে যে অনেক সময় ভুল তথ্য দেওয়া থাকে। এবং দূরবীন সার নিয়ে যে তথ্যগুলো আমরা উইকিপিডিয়াতে দেখি, এখানে একটা বড় ভুল যে উনি লন্ডনে গিয়েছিলেন শাহ আব্দুল করিমকে নিয়ে, ওই সালটাই ভুল দেওয়া, ওই সালে উনি যান নাই। তাই এরকম একই গানের গীতিকার 3 জায়গায় 3 রকম, একই গানের সুরকারের জায়গায় 3 জায়গায় 3 রকম, ঠিক আছে? এইগুলোর সমাধানটা আসলে কীভাবে করা উচিত? আমরা প্রথমে যদি বলি সংগ্রাহকের কথা, আমি আগেও একবার বলেছিলাম যে আমরা সংগ্রহটা যেন সঠিকভাবে করতে পারি, একটু যাচাই বাছাই করতে হবে। যেহেতু আমি একটি গান বইতে উল্লেখ করছি, সেহেতু আমার উচিত আমার বইটা যত সময় নিয়ে আমার সঠিক তথ্যটা দেওয়া, এবং সেই বইটা যিনি পড়বেন তিনি কিন্তু, আমি যদি ভুল লিখি তিনিও কিন্তু ভুলটা জানলেন এবং এটা জানলেন। একটা বই ছাপা হওয়ার পরে কিন্তু সংশোধন করা খুবই কঠিন। সেকেন্ড এডিশনে যখন যাবে তখন কিন্তু এই বইটা আমি একবার কিনেছি, আমি কিন্তু আবার সেকেন্ড এডিশন কিনবো না। তাই একটা বই যদি ভুল তথ্য থাকে, এটা আমি এখন জানলাম ভুল, আবার সেকেন্ড এডিশনটা যিনি কিনলেন তিনি জানলেন আরেকটা তারিখের ভুল কিংবা
কোনো তথ্যের ভুল আছে, তখন কি হলো, তার মধ্যে আর আমার মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হলো। তো এটা হচ্ছে সর্বপ্রথম আমাকে, যিনি সংগ্রহ করছেন তাকে সচেতন হতে হবে, যিনি বইতে সংকলন করছেন, সম্পাদনা করছেন কিংবা গবেষণা করছেন, তাকে সেদিকে সচেতন হয়ে সঠিকটা তুলে ধরতে হবে। এবং যদি ভুল তো মানুষেরই হয়, ভুল হয়ে যায় কোনো ক্রমে, তাহলে সেই ভুলটা সংশোধনী দিয়ে লেখা উচিত। নয়তো এই যে দ্বন্দ্ব থেকে যায়, যেমন উনি বলেছেন শাহ আব্দুল করিম আর দুবিন শাহ 68 সালে লন্ডন গিয়েছেন, কিন্তু একটি বইয়ে আছে শাহ আব্দুল করিম এবং দুবিন শাহ 64 সালে লন্ডন গিয়েছেন। এখন এই 64 সাল হতে পারে লেখার ভুল, কিংবা হয়তো বা না জেনে ভুলটা হয়েছে, কিন্তু এই ভুলটাই কিন্তু মানুষ জেনে যাচ্ছে। তাহলে উইকিপিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি 64 সালে তিনি লন্ডন গিয়েছেন, আসলে তিনি 68 সালে গিয়েছেন। এই যে ভুলগুলো, আমাদের সচেতনতার অভাব। যদি লেখার সময়, কম্পোজের সময় 68টা 64 হয়ে যায়, তাহলে ফাইনাল দেখার সময় যিনি ফাইনাল দেখেছেন তখন এটা দেখা উচিত ছিল, সেটা একটা ভুল। তো ভুল মানুষেরই থাকে, ভুল হবে, আমরা সচেতনতাই আমাদেরকে পারে সর্বপ্রথম যেটা। আর দ্বিতীয়ত বলবো গানের ক্ষেত্রে, গানের একই গান বিভিন্ন জন দাবি করছেন, এখানেও আমাদের সচেতনতার অভাব। মানে একই গানের গীতিকার বিভিন্নজন বিভিন্ন মাধ্যমে লেখা, আবার বিভিন্নজন দাবিও করছে, তারপর কিন্তু কিছু কিছু সমাধান বের হয়ে আসছে। এই একটা কথা বলে যে ঝামেলা যেখানে হয় সমাধান সেখানে হয়। আমরা এটাও বলতে পারি যে ঝামেলাটা হওয়াতে সমাধানটা হয়েছে, সেটাও একটা ভালো দিক। তো আমার জানার মতো আপনিও মনে বেশ কয়েকটা গানের সমাধান করেছিলেন, যে এটার গীতিকার বা লেখক অন্য কেউ দাবি করলেও আপনি শেষ পর্যন্ত সেটা সমাধান করতে পেরেছিলেন যে অরিজিনালি আসলে একটা লেখককে। যে কয়েকটা গান আপনি উদ্ধার করতে পেরেছেন, ওই কয়েকটা গানের উদ্ধারের পেছনের কাহিনীটা আমরা দর্শকদেরকে বলব। 2010 সালে যখন রাধারমণের গ্রামে আমি ওনার স্মরণ উৎসব করছি, তো সেই অনুষ্ঠানে এসেছিলেন কফিলউদ্দিন সরকার, যিনি রচনা করেছিলেন আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। তো এই গানটি আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি এই গানটি আমাকে গেয়ে শোনাবেন। তিনি গেয়ে শুনিয়েছেন এবং আমাদের সঙ্গে রাধারমণের প্রাণসখীরে ঐশুন কদম বোতলে বংশী বাজায় কি এই গানটি কোরাসও করেছিলেন। তো সেদিন সারা রাত আমরা আড্ডা দিয়েছি, কেশবপুর গ্রামে, রাধারমণের গ্রাম যেটা, সারা রাত আড্ডা দিয়েছি। ওনার একটা হাত আখমারের মেশিনে যৌবনকালে কেটে যায়, তো উনি এক হাতেই, উনি ডান হাত দিয়েই উনি মন্দিরা বাজাতেন, উনি একতারা বাজাতেন, দোতারা বাজাতেন একটি হাতে, অবাক হয়ে দেখতাম। তো সেদিন সারা রাত আমাকে শুনিয়েছেন এবং কান্না করে করে আমাকে বলছিলেন যে আমি চাইলাম যারে গানটি আমার, কিন্তু এটি অন্যের নামে গাওয়া হচ্ছে। তো আমি এটি নিয়ে মামলা করতে চেয়েছিলাম, কিন্তু আমার মামলা করা, দৌড়াদৌড়ি করা আমার শরীরে দিচ্ছে না, আমার বার্ধক্যের একটা ব্যাপার আছে, আর আমার চিকিৎসা করাতে পারছি না টাকার অভাবে। তো আমি যে সিলেটে গিয়ে দৌড়াদৌড়ি করবো বা এখান থেকে আমার সেই সামর্থ্য নাই, আমি এই গানটি ফিরে পেতে চাই। তো আজান দিচ্ছিল, ফজরের আজান, আমার হাতে ওনার চোখের পানি টপটপ করে পড়ছিল। আমি সেই রাতে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে যদি আমি বেঁচে থাকি আপনার গানটি অবশ্যই আপনি ফিরে পাবেন। আপনাকে এখন সেই সামর্থ্য নেই যে আপনি মামলা করবেন, আমি আপনাকে সহযোগিতা করব। তো খুব কষ্ট পেয়েছিলাম এবং কথা দিয়েছিলাম, সে কথা আমি রেখেছি। 2018 সালে আমি এই গানটির মালিকানা দাবি করেছি কফিলউদ্দিন সরকারের। কিভাবে করেছি? 1968 সালে উনি সুনামগঞ্জ ইসলামিয়া প্রেস থেকে তত্ত্বের ভান্ডার নামে একটি গানের বই করেছিলেন, সেখানে এই গানটি আছে। তো সেটি আমি সংগ্রহ করেছি, অনেক কষ্ট হয়েছে আমার, প্রায় 7-8 বছর লেগে গেছে আমার এই তথ্যটি সংগ্রহ করতে, যেটি ওনার গান। এরপরে আরও বেশ কিছু প্রমাণ, ওনার হাতে লেখা ডায়েরি আছে আমার কাছে 4টা। তারপরে বিভিন্ন জন, সিলেটে এই গানটি খুব জনপ্রিয়, বিভিন্ন জন জানেন এবং সিলেটের সব শিল্পীরাই জানেন যে এটি কফিলউদ্দিন সরকারের গান। 67 সালে যেহেতু গানটি বইয়ে ছাপা হয়, তখন আমার মনের জোর বেড়ে গেল। তিনি মারা গেলেন 12 সালে সেপ্টেম্বর মাসে। তো আমার মাথায় সেই কাজ করার একটা চিন্তা রয়ে গেছে যে আমি এটি উদ্ধার করব। এরপরে আমি এটির ইন্টারভিউ করতে যাই বাউল শফি মণ্ডলের বাসায়। তিনি আমার খুব পছন্দের মানুষ, তিনি ওনার নামে গানটি গাওয়া হচ্ছে, উনি সুরকার, এবং আকাশ দেওয়ান গীতিকার নামে গাওয়া হচ্ছে। এখন আমরা জানি যে গানটা কফিলউদ্দিনের নামেই লিপিবদ্ধ হয়েছে, বিভিন্ন পত্রিকায় লেখালেখি হয়েছে, আপনিও লিখেছেন, আপনার বরাত দিয়েও প্রথম আলো, কালের কণ্ঠ, সমকাল, আর বেশ কিছু পত্রিকায় লেখালেখি আসছে যে গানটা কফিলউদ্দিনের, এটা আকাশ দেওয়ানের গান না, আর সুরটাও আসলে শফি মণ্ডলের না। এর পিছনেও কিন্তু কিছু মানে যে উদ্ঘাটন করতে গিয়ে আপনার কিছু জায়গায় যেতে হয়েছে, সেটা কি বলা যাবে দর্শকদেরকে? শিওর, আমার খুব পছন্দের একজন মানুষ বাউল শফি মণ্ডল। তো আমি ওনার সাথে বিষয়টি নিয়ে কথা বলি।
আমি সালমা সাথে কথা বলি, তিনিও আমার পছন্দের শিল্পী এবং খুব খুব প্রিয় আকাশ দেওয়ান, ওনার সাথে আমি বিষয়টি নিয়ে আলোচনা করি। তো আমি যেতে চাইলাম বাসায়, যে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি, আসতে চাচ্ছি। তারা আমাকে আমন্ত্রণ করলেন, আসেন। তো আমি শফি মণ্ডলের কাছে যেটুকু জানতে পেরেছি, তিনি গানটি কুষ্টিয়া পেয়েছেন এক বাউলের কাছে। তো তিনি বলেছেন, আমি ভাবলাম আসলে কোথাকার গান বা সুর, আমি কিছুটা, উনি যে সুরে গেয়েছেন আমি কিছুটা এদিক সেদিক করেছি। তো আপনি সত্যের সন্ধান করেন, আমি সত্যের সঙ্গে আছি, গানটি জারি হোক, আমি সত্যের পক্ষে আছি। তিনি আমাকে এটি বলেছেন, খুব মিষ্টভাষী তিনি, আমার ভালো লেগেছে। আমি যখন শ্রদ্ধেয় আকাশ দেওয়ানের বাসায় যাই, তিনিও আমাকে বলেছেন আমিও সত্যের পক্ষে আছি। তো আমি কণ্ঠশিল্পী সালমার সাথে কথা বলেছি যে আপনি গানটি করেছেন শফি মণ্ডল সুরকার এবং আকাশ দেওয়ান গীতিকার হিসেবে। তো আমি এর পেছনে কি আপনি জানেন যে গানটি কার? বলে যে আমার গুরু শ্রদ্ধেয় শফি মণ্ডল যা শিখিয়েছেন আমি তাই শিখেছি, আমার এখানে বলার নেই, আসলেও তার কিছু বলার নেই। তো এক্ষেত্রে আমি বলবো, এই যে তখন আমাদের একটা সময় ছিল যখন আমরা জানতে পারতাম না, এখনকার মতো প্রযুক্তি তখন আমাদের ছিল না, যার জন্য আমরা জানতে পারিনি, বুঝতে পারিনি। কিন্তু এখন আমাদের যে, আমিও কিন্তু অনেকটা জেনেছি প্রযুক্তির মাধ্যমে, সুযোগ হয়েছে, সহজ হয়েছে আমাদের। তো যেহেতু ওনারা সবাই স্বীকার করেছেন যে আমরা সত্যের পক্ষে আছি, তা আমি সেটি পত্রিকায় লিখেছি 2018 সালে। শফি মণ্ডলের ইন্টারভিউ করেছি, আকাশ দেওয়ান ইন্টারভিউ এবং সালমার বক্তব্য সহ। আমাদের সিলেটের সন্তান কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, ওনারও একটা বক্তব্য আমরা উপস্থাপন করেছি। ডক্টর তপন বাগচি বলেছেন বাংলা একাডেমি থেকে। তো এই গানটি যে উদ্ধার করা, এটি আমার জন্য অনেক বড় একটি সফলতা বলবো, এবং এরকম হওয়া উচিত। আমরা যে সবাই সব কিছু জানবো এমন কোনো কথা নেই, তো সবার যে সব কিছু জানা উচিত তাও কিন্তু নয়। আমরা যে যেখানে আছি সেখান থেকে যদি আমরা সত্যটুকু যে যেভাবে জানছি তুলে ধরি, তাহলেই কিন্তু আমরা সমাধান করতে পারি সহজে। এটা আমাদের মানসিকতা থাকতে হবে। শাহ আব্দুল করিমের একটি খুব জনপ্রিয় গান, শুধু শাহ আব্দুল করিমের গান বলেই না, মানে বাংলাদেশের জনপ্রিয় গান বলতে পারি। আমাদের এপার বাংলা, ওপার বাংলা, বহির্বিশ্বের সব জায়গায় গানটি খুবই জনপ্রিয়, কৃষ্ণ আইলো রাধারগঞ্জে। এই গানটিরও কিন্তু একটা বিতর্ক ছিল, আমি যতটুকু জানি এটার সমাধানও আপনি করেছেন। প্রথম আলোতে বিশাল ফিচার আসছিল আপনার নাম দিয়ে বা আপনার লেখা নিয়ে, অনেক পত্রিকায় লেখা আসছে, শুধু প্রথম আলো না, অন্যদেরকে আমি খাটো করছি না, যেহেতু ওই নামটা মনে আসছে। তাই ওইটার তো আপনার উদ্ধার করা, সেটার উদ্ধারের কাহিনীটা আমরা একটু দর্শকদের জানাতে চাই। 90-এর দশকে কৃষ্ণ আইলা রাধারকুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, এই গানটা এত জনপ্রিয় ছিল যে আমাদের হাঁটতে বসতে ঘুমাতে যেন এই গানটি আমাদের কানে বসতো। বিভিন্ন বিয়ে অনুষ্ঠান এই গানটি ছাড়া যেন জমেই না। তো মূলত এই গানটি কিন্তু শাহ আব্দুল করিমের না, আমরা সবাই এটিকে শাহ আব্দুল করিমের জানি, কিন্তু এই গানটি সুফি কবি আরকুম শাহের। তো এটি যখন আমি আরকুম শাহকে নিয়ে কাজ করতে যাই তখন জেনেছি, আমিও কিন্তু জানতাম না। এটি আসলে এই যে সবার ভুল না, এটা আমরা যারা কাজ করছি আমরাই যদি ভুলটা ধরিয়ে দিতে পারি, ভুলটার সমাধান করতে পারি, তাহলে কিন্তু মানুষ জানবে। যেমন আজকে আপনারা জানবেন, আজকে যারা আমার কথা শুনছেন নিশ্চয়ই আপনাদের মধ্যে কেউ কেউ আছেন হয়তো বা শুনেননি যে গানটি আরকুম শাহের। এভাবেই কিন্তু সম্ভব আমাদের। আমি এটি করলাম, আরও কয়েকটি গানের এরকম উদ্ধার কাজ আমার চলছে। আমি চেষ্টা করছি যে গানগুলো নিয়ে বিতর্ক আছে কিংবা আমার জানার মধ্যে, আমার আয়ত্তের মধ্যে যে গানগুলো আছে, আমি চেষ্টা করব একে একে সে গানগুলো সংশোধন করে দিতে বা কার গান সেটি উপস্থাপন করতে। আপনি তো দুটা গানের সমাধান করেছেন, ভবে চাইলাম যারে পাইলাম না তারে, আর হচ্ছে গিয়ে কৃষ্ণ আইলো রাধাগঞ্জ। কিন্তু গান তো আসলে যেমন হাসন, লালন, রাধা রমন, আরকুম সাহা, দূরবীন সাহা, তারপর হচ্ছে গিয়া আর খোয়াজ মিয়া, এরকম তো অনেক। যেমন আমি অনেকের নামই জানি না, আপনার কাছ থেকে শিখেছি কিছু কিছু নাম। অনেকের অনেক গান আছে, এর যে হাজারো গান, সেইগুলোর কি আসলে একটা সমাধান করা উচিত না আমাদের? আর সেই সমাধানটা কি আমাদের কোনো সরকারি উদ্যোগে হতে পারে না? সেই ব্যাপারগুলো আপনি কীভাবে দেখছেন? সরকারিভাবে অবশ্যই উদ্ধার করা সম্ভব। যেমন বাংলা একাডেমি একটি কাজ করছে, এবং শিল্পকলা একাডেমির মাধ্যমে যদি সুরগুলো সংগ্রহ করা যায়, মূল সুরটা এখনও দূরবীন শাহের শিষ্য আছেন, অনেকে শিষ্য প্রশিষ্য এখনও আছেন। তো তারা অনেকে বার্ধক্যের চাপে বিছানায় শয্যাশায়ী তারা। তো আমরা যদি এখন সরকারিভাবে যদি সেটা রেকর্ড করে রাখা হয় মূল সুরটাকে, তাহলে আমরা মূল সুর পাচ্ছি, এবং কথাগুলোও কিন্তু ওনাদের কাছে সংরক্ষণ করা আছে। আমরা যদি সেগুলো সরকারিভাবে করি তাহলে কিন্তু আমাদের জন্য একটা বিরাট ভান্ডার হচ্ছে।
আমাদের লোকসাহিত্যকে সমৃদ্ধ করার, এটা করতে পারি। ব্যক্তি উদ্যোগে যারা আমরা যারা ফিল্ডে কাজ করছি, আমাদেরকে যদি বলা হয় যে আপনার কাছে কী গান আছে দেন, আমরা অবশ্যই দিব, কারণ আমরা তো কাজ করছি তথ্যকে, আমাদের তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য। তো আমাদের সহযোগিতা নিতে হবে। আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আপনি অমুকের কাজ করেন, আমরা করতে পারি। এবং যারা প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছেন তারাও যদি এরকম ফিল্ড ওয়ার্ক করে, অসংখ্য তথ্য আমরা পাবো, অসংখ্য সম্পদ আমরা পাবো যেগুলো হারিয়ে যাচ্ছে। যেমন আমি এরকম অনেক দেখেছি, কারো বাড়িতে গিয়েছি, উই পোকায় কেটেছে, একদম জড়ো জড়ো কাগজ, আমরা একটা লেখা উদ্ধার করতে পারছি না। বৃষ্টিতে ভিজেছে, ঘরে নিজেরই থাকার জায়গা নাই, গান কোথায় সংরক্ষণ করবে? তো এখানে যদি আমরা একটু সহযোগিতা করি, আমরা যাই, আমরা এই বিষয়গুলো উদ্ধার করে নিয়ে আসি, তারা কিন্তু আমাদের কাছে অর্থ সম্পদ চাচ্ছে না, তারা আমাদের একটু ভালোবাসা, একটু মমতা, একটু কেমন আছেন জিজ্ঞেস করা, এটুকু করে যদি আমরা সংরক্ষণ করে নিয়ে আসি, ব্যক্তি উদ্যোগ, সরকারি উদ্যোগ, প্রাতিষ্ঠানিক কিংবা কোনো এনজিওর মাধ্যমে, অবশ্যই সেটা সমাধান করা সম্ভব। আর সরকারের উপর সব কিছু চাপিয়ে দেওয়া যায় না। যেমন একটি বই যদি একজন সংগ্রাহক কিংবা একজন লেখক একটি বই করে ফেলেন, সেই ভুল হোক শুদ্ধ হোক সেই দায়ভার কিন্তু সরকারের না। সরকার কিন্তু এটি যাচাই বাছাই করতে যাচ্ছেন না। তো আমরা যারা কাজ করছি আমরা সচেতন হতে হবে, শিল্পী সচেতন হতে হবে, গবেষক সচেতন হতে হবে, এবং তবেই প্রতিষ্ঠান সচেতন হতে হবে, তবেই আমরা এই সমাধান সহজে করতে পারবো। আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছি, আমি সরকারের উপর কোনো দায় চাপাচ্ছি না। আমার ব্যক্তিগত অভিমত যেটা, সেটা কোনো দায় চাপানোর জন্য না, এটা আমার একটা অভিমত যে হাসন, লালন, রাধা রমন, খোয়াজ মিয়া, আরকুম শাহ, ওনাদের গানগুলোতে যদি আমরা লিপিবদ্ধ করি, যেমন আপনি আমি একটা কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে না। সরকার যদি নির্দেশনা দেয় এই গানগুলো লিপিবদ্ধ করা হোক, কার নামে কী গান আছে, কী আছে, এগুলো সংগ্রহ করা হোক, এবং যে দ্রুত গতিতে রাতারাতি কাজ হবে। যখন এই গানগুলো সবগুলো একটা লিপিবদ্ধ হবে, যে এগুলো আরকুম শাহের গান, এগুলো শাহ আব্দুল করিমের গান, এগুলো খোয়াজ মিয়ার গান, এগুলো রাধা রমনের গান, তখন কিন্তু আমরা একটা রেফারেন্স দিতে পারবো, শক্তিশালী একটা রেফারেন্স। আপনি আঁখি অমুক একজন গবেষক, তমুক একজন গবেষক, যেই গবেষণা করুক, যদি বলে যে না আমি তো গবেষণা করে পেয়েছি, আঁখি যদি আজকে গবেষণা করে বলে না আমি তো পেয়েছি এটা অমুকের গান না, এটা তমুকের গান, তখন আমি রণবীর কিন্তু বলতে পারবো যে না, আমার কাছে একটা সরকারি বই আছে, আমি সবার আগে সরকারি বইটা ফলো করব, তারপর আপনার কথা শুনবো। যদি সরকারি বইয়ে কোনো ভুল তথ্য থাকে তাহলে সেই তথ্যটা কে দিয়েছিল আমরা তার সাথে যোগাযোগ করব। আমি আসলে ওই উদ্দেশ্যে বলা, যেন মানুষ খুব সহজে একটা সমৃদ্ধ তথ্যের বই পায়। আমার আসলে কথা বলার উদ্দেশ্য ছিল এটা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই যে গানগুলা মানে গাওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে, আমরা নাচের ক্ষেত্রে ব্যবহার করছি, আমরা বিভিন্ন স্টেজে গাচ্ছি, বা আমরা কেউ গান রেকর্ডিং করে বাজারে বের করছি, কোনো রিয়েলিটি শো ব্যবহার করছে, তারা কিন্তু হিউজ ইনকাম করছে। কিন্তু যখনই দেখা যাবে যে এইগুলোর কপিরাইট একমাত্র বাংলা একাডেমি, এইগুলোর কপিরাইট একমাত্র শিল্পকলা একাডেমি, এগুলোর কপিরাইট একমাত্র বাংলাদেশ সরকার, তখন কিন্তু আমার সাহস হবে না একটা গান যেন তেন জায়গায় গাইতে, যেন তেন জায়গায় ব্যবহার করতে। তখন আমার অবশ্যই ভয় থাকবে যে আমি আগে সরকারি অনুমতিটা নিয়ে তারপর কাজটা করি। আসলে এই উদ্দেশ্যে আমার বলা। আপনি এখন একটু কিছু বলুন। আমার ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে প্রায় 15,000 গান আছে আমার সংরক্ষণে। তো এরকম ব্যক্তি উদ্যোগে যারা কাজ করছেন প্রত্যেকের কাছে 5,000, 10,000, 15,000, 20,000 গান আছে। সুনামগঞ্জে অনেকে কাজ করছেন, সিলেটেও কাজ করছেন, কিন্তু এটা সরকার জানেন না, সরকার জানার কথা নয়, কারণ আমরা ব্যক্তি উদ্যোগে কাজ করছি। তো আমরা যদি সহযোগিতা পাই, আমরা যদি পৃষ্ঠপোষকতার নানা দিক থেকে পাই, তাহলে এই গানগুলো কিন্তু আমরা কপিরাইট আইনে আমরা নিয়ে যেতে পারি সেই পর্যন্ত। কিন্তু এখন আসি যে আমি ঘরের খেয়ে বনের মোষ দাঁড়াচ্ছি, সহজ কথায় বলতে গেলে। যেমন আমি একবেলা না খেয়ে আমি একটা জায়গায় যাচ্ছি তথ্য সংগ্রহ করতে গাড়ি ভাড়া দিয়ে। তো এটি কতদিন করা যায়, কতদিন করা সম্ভব? আমি আপনাকে আগের এপিসোডেও বলেছি যে যেখানে আমি একটি ভালো খাবার খাচ্ছি না, একটি ভালো কাপড় পরছি না, আমি 2 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম করে জমিয়ে আমি কাজ করছি, মাঠে যাচ্ছি কাজ করতে, সেখানে কপিরাইট আইনে যেতে গেলেও আমাকে কিন্তু টাকার দরকার। 1 দিন, 2 দিন, 3 দিন যেতে হতে পারে, বা বিভিন্ন জায়গায় আমি যোগাযোগ করবো, সেখানেও কিন্তু আমার গাড়ি ভাড়ার দরকার আছে। এটি আমি কোথায় পাবো? এভাবে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। আজকে আমি ঢাকা থেকেও আমি সেখানে যেতে পারছি না, বিভিন্ন জায়গায় যেতে পারছি না। আবার সুনামগঞ্জে যারা আছেন, সিলেটে যারা কাজ করছেন, তারাও এভাবে পিছিয়ে আছে। আজকে আপনি হয়তো আমার কাছে এসেছেন আমার সম্পর্কে জানতে, কিন্তু আমার মতো আরও অনেকে কাজ করছেন, তাদের কাছে কিন্তু ক্যামেরা যাচ্ছে না, তাদের নামটাও কিন্তু আমরা জানি না, তো অনেকের কাছে আছে। তো এই জন্য আমি সরকারের কাছে যেটি আমার আবেদন, যে আমাদেরকে সহযোগিতা করা প্রয়োজন। আমাদেরকে যদি পৃষ্ঠপোষকতা করা হয়, আমরা নানাভাবে কাজ করতে পারবো, তথ্য সংগ্রহ করতে পারবো, এবং এই যে বিতর্কগুলা আমরা সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবো।
আজকে আমি যেটা জানি না, আরও অন্য গবেষক কিংবা সংগ্রাহক হচ্ছে তিনি সেটি জানেন। তো আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, আমাদেরকে যদি সেভাবে সহযোগিতা করা হয়, তাহলে আমরা মনে হয় যে এখান থেকে বেরিয়ে আসতে পারবো এবং আমরা জাতিকে অনেক কিছু দিতে পারবো। আপনি কথায় কথায় বলছিলেন যে আপনার কাছে 15,000 গান সংরক্ষণ করা আছে, মানে তাহলে এই 15,000 গানের সঠিক গীতিকারের নাম আপনার কাছে সংরক্ষণ আছে, সঠিক সুরকারের নাম সব কিছু আপনার কাছে সংরক্ষণ আছে। তাহলে এই যে 15,000 গান আপনার সংগ্রহ আছে, এগুলা কি মানে অন্যদের কাছেও সংরক্ষণ আছে, নাকি এই এমন হতে পারে না যে এই 10টা গান আমার কাছে আছে আবার অন্যের কাছেও আছে, বা যে 15,000 গান আছে এখানে আপনি কি মনে করেন যে 15,000 থেকে কিছু গান 2-4,000 গান শুধু আপনার কাছে আছে আর কাছে নেই, এরকম কি কিছু হতে পারে? অবশ্যই এমন আছে, এমন অনেক কিছু গান আছে আমার কাছে যেগুলো অন্যের কাছে নাই। আবার এমনও গান আছে যে কোনো বইতে আছে, কোনো বইতে কিছু কিছু গান আছে, বাট আমার কাছেও সেই গানগুলো আছে। আবার এমনও আছে যে একই গীতিকারের গান আমি সংগ্রহ করে কিছু নিয়ে আসছি, বা আরেকজনের সেটা ফটোকপি করে নিয়েছেন, কিংবা আছে অনেক আগে নেওয়া, আমার আগেও কেউ নিয়েছেন কিংবা আমার পরে কেউ নিয়েছেন, হতে পারে এটা। যেহেতু এখন তরুণরা কিন্তু কাজ করতে আগ্রহ প্রকাশ করছে, অনেক তরুণ কিন্তু এটা করছে। তো সেক্ষেত্রে আমার কাছে যে গানগুলো, যদি 15,000 গান আমার কাছে আছে, সেখান থেকে হতে পারে 5,000 গান ছাপা হয়েছে কিংবা অন্যের কাছে আছে, এটা হতে পারে, এটা স্বাভাবিক। তবে আমি মনে করি এই গানগুলো যদি প্রকাশ হয় তাহলেও একটা বিতর্কের অবসান হবে, একজন মানুষ একজন বেঁচে থাকবে তার গানের মধ্যে, শিল্পীরা নতুন নতুন গান পাবে। আপনি খেয়াল করবেন যে কিছু পরিচিত গানের মধ্যেই কিন্তু শিল্পীরা আছে, পরিচিত গানে কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন শিল্পীরা, সিনিয়র শিল্পীরাও গাচ্ছেন। তো এখানে কি গানের অভাব? না, আমাদের ভান্ডার, বাংলাদেশে আমাদের লোকগানের ভান্ডার এত ছড়িয়ে ছিটিয়ে গান আছে যে আমরা যদি একত্রিত করতে পারি, এটার জন্য করতে পারে শিল্পকলা একাডেমির মাধ্যমে হতে পারে, বাংলা একাডেমির মাধ্যমে হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে। আমরা একত্রিত করছি না কেন? যদি আমরা করি তাহলে আমরা বিশাল একটি ভান্ডার পাবো। আর এদের নামেই কিন্তু আমরা বিশ্বে পরিচিত, একটি জাতি তার পরিচিতি পায় সংস্কৃতির মাধ্যমে। আপনার কথা শুনতে শুনতে আমার একটা কথা মনে আসলো যে কোনো গান যখন খুব জনপ্রিয় হয়েছে তখন সেইটার পিছনে আমরা দৌড়াই যে এটা আমার কপিরাইট, এটা আমার গান, এটা অমুকের গান। কিন্তু দেখেন অনেক গান হয়তো এখনও আমাদের আছে, যেমন আপনার সংগ্রহে 15,000 গান আছে, এরকম কিছু গান আছে হয়তো দেখা যাচ্ছে আমরা যদি ওই গানগুলো আবার নতুন করে কোনো শিল্পী গায় নতুনভাবে, তাহলে হয়তো এর থেকেও বেশি জনপ্রিয় হতে পারে না, কিন্তু আমরা সেইটার দেখা যাচ্ছে খোঁজ নেই না। কেউ একটা গান যখন গাইলো ওই গানটার পিছনেই আমরা সবাই দৌড়াই। আমি বলবো আমার যেটা বলার উদ্দেশ্য হচ্ছে অন্যরা যখন নতুন গান খুঁজে, সেই আপনারা যারা সংগ্রাহক তাদের কাছে আসলে কিন্তু আরও গান পেতে পারে যেগুলো নতুনভাবে গাইতে পারে, নতুনভাবে পরিচিতি আসতে পারে। এবং সেই আমাদের যারা শিল্পীরা যারা বা বাউল বা বৈষ্ণব কবি যারা ছিল, আমরাও আরও জানতে পারি যে কী কী গান ছিল, কী গান আছে। আমি জানি যে আপনি আরও অনেকগুলো জনপ্রিয় গান নিয়ে কাজ করছেন যেগুলো আসলে বিভিন্ন গীতিকারের বিভিন্ন সুরকারের নামে বাজারে আছে, এবং ওই গানগুলোর যখন সঠিক তথ্যটা আসবে তখন মানুষ অবাক হবে। কারণ ওই গানগুলো এতই জনপ্রিয়, আমরা যতগুলো গান নিয়ে আলোচনা করলাম এর থেকে অনেক বেশি জনপ্রিয় আমি জানি গানগুলো। কিন্তু একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনারা যারা সংগ্রাহক, গান সংগ্রহ করছেন বা গবেষণা করছেন বা লোকসাহিত্য নিয়ে লেখালেখি করছেন, আপনাদের যে সমৃদ্ধির জায়গা, সংগ্রহের জায়গা, অনেকেই আছে যে ভার্সিটিতে পড়াশোনা করছে বা ছোটোখাটো গবেষণা করছে বা বিভিন্ন কাজে আছে বা পত্রিকায় লেখালেখি করছে। আমি এটা অনেকজনের কাছ থেকেই শুনেছি যে তারা আপনাদের কাছ থেকে সেই তথ্যের সংগ্রহ জায়গাটা চায় যে আপু আমাকে এটা দিয়ে একটু সাহায্য করেন, আমাকে ওইটা দিয়ে একটু সাহায্য করেন। এখন দেখেছেন আপনি গবেষণা, এই যে 15,000 গান আছে আপনার কাছে, বলেন একজনে 5টা পেজ চাইলো, ফটোকপি করে আপনি দিলেন, সে গিয়ে যদি এখন বলতেছে যে এটা আমি উদ্ধার করে নিয়ে আসছি 1500 গান বা 500 গান আমার কাছে, কিন্তু নিল কিন্তু আখির কাছ থেকে ফটোকপি করে। এখন এই জিনিসগুলো সমাধান করবেন কীভাবে? কারণ আপনি তো তাকে তথ্যটা দিয়ে দিচ্ছেন, আপনি তো তাকে ফটোকপি করে দিয়ে দিচ্ছেন, সে নিয়ে দাবি করতেছে যে এটা সে সংগ্রহ করেছে, সে গবেষণা করে নিয়ে আসছে। সেই সমাধানগুলো আপনারা কীভাবে চাচ্ছেন? এটি অনেকবার ঘটেছে আমার জীবনে, আমার এই কর্মজীবনে অভিজ্ঞতার আলোকে আমি বারবার এরকম আমার হাত থেকে অনেক তথ্য, অনেক গান অনেকে নিয়েছেন এবং নিয়ে তারা নিজেদের বলে দাবি করছেন। এবং আমার লেখা পর্যন্ত আমি লিখেছি, অনেক কষ্ট করে আমি অনেক তথ্য উদ্ধার করে লিখেছি, সেই লেখা পর্যন্ত দেখতে দিয়েছি যে কেমন হয়েছে দেখেন, তিনিও আগ্রহ প্রকাশ করেছেন এবং নিয়ে নিজের নামে বই ছাপিয়েছেন, এমনও অনেক হয়েছে। আর এটা আসলে নিজের যদি সচেতনতা না থাকে, নিজের যদি বিবেক বোধ না থাকে, এই গানটি আমি আখির কাছ থেকে পেয়েছি, এই তথ্যটা আমি আখির কাছ থেকে পেয়েছি, তাহলে আসলে কারো কিছু করার নেই, এটা হয়। আর সবাই যে এরকম তাও কিন্তু না, আবার অনেকে আছেন যে মাঠে গেছেন কোনো ভার্সিটি থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা বাংলায় পড়াশোনা করছেন, যারা গবেষণার কাজ করছেন, তারা আমাকে ফোন দেন, আগে এই তথ্যটা দেন তো, রাতে 2টা 3টা বাজে ফোন দেন, এই তো আমার খুব ভালো লাগে। আবার অমুক জায়গায় যেতে চাই, আপনি
একটু বলে দেন, আমি সেখানে বলে দিচ্ছি, বা আমাকে এই তথ্যটা দেন, আমি ঘুম থেকে উঠে এসে আমি ছবি তুলে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো দিক আমাদের, অনেকেই কিন্তু এখন সচেতন হচ্ছেন। আবার এই যে বাউলিয়ানা হয় মাছরাঙ্গা টেলিভিশনে, সেই বাউলিয়ানার শিল্পীরা কিংবা অনেক সিনিয়ররাও, আমি নাম বলছি না, অনেক সিনিয়ররাও আমার থেকে নানা তথ্য নেন গান সম্পর্কে। এই গানটা ঠিক আছে কিনা দেখে দেন, বাণীগুলো ঠিক আছে কিনা, এই সুরটা ঠিক আছে কিনা শুনে দেন। তো আমি কিন্তু এদিক থেকেও যতটুকু আমি জানি চেষ্টা করি দেওয়ার। তো এরকম যারা যে বিষয়ে কাজ করছেন, যেমন আমি সিলেট নিয়ে কাজ করছি, কিছুটা হয়তো বা জ্ঞান আছে আমার, তো যারা সিলেটের গান গাইছেন তারা আমাকে জিজ্ঞেস করছেন। আবার যারা কুষ্টিয়ার কাজ করছেন তাদেরকে যদি জানা যায় কুষ্টিয়ার গান পাওয়া যাবে, তো এইটাকে আমি স্বাগত জানাই। যারা আপনারা আমার কাছ থেকে তথ্য নিচ্ছেন বা আমার কাছ থেকে জানতে চাইছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমি বলে দিচ্ছি, লোকজন পাঠাচ্ছি, এটা আমার জন্য ভালো লাগে এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা আমার কাছ থেকে তথ্য নিয়েছেন, আমার কথা বলেননি বা আমার কথা কোনো জায়গায় উল্লেখ করেননি, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। কারণ আমার কথা বলার দরকার নেই, বাট আমার জন্য যে আপনি উপকৃত হয়েছেন, এটাই কিন্তু আমার জন্য একটা বড় পাওয়া, এটাই আমার সফলতা। তো আমি চাই আমার কাছে কিছু না থাকুক, আপনারা যার যা দরকার আমার কাছে যা আছে তা দিয়ে যদি আপনারা উপকৃত হন, আমি উপকৃত হব। আমার জন্য দোয়া করবেন যাতে আমি কাজগুলো করতে পারি। আমিও অনেক কৃতজ্ঞ যে আপনি আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন। আমিও অনেক উপকৃত যে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। আমার যারা দর্শক তারাও অনেক কিছু জানতে পেরেছে। ভবিষ্যতে যেন আমরা আরও নতুন কোনো তথ্য দিতে পারি, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি, আপনার কাছ থেকে নতুন কিছু দর্শকদের জানাতে পারি, সেই জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করব। আপনাকে নিয়ে আরও নতুন আলোচনায় ফিরে আসবো অতি শীঘ্রই। ভালো থাকবেন।